অবিরাম ছুটে চলা যমুনা নদী কখনো মমতার স্পর্শে ছুঁয়ে দেয় জীবন, আবার কখনো বা নির্মম হয়ে কেড়ে নেয় সব কিছুই। এই নদীর বুকেই জন্ম নেয় ক্ষণস্থায়ী কিছু স্বপ্নের ঠিকানা। সারিয়াকান্দি উপজেলার চর মানিকদাইড, মানচিত্রে যার অবস্থান ক্ষুদ্র কিন্তু গল্পে অসীম। এখানে সকাল মানেই নতুন যুদ্ধের ডাক, আর রাত মানেই ক্লান্ত শরীরের নীরব প্রার্থনা। মাটির গন্ধে মিশে থাকে জীবনের সফলতা, আর আকাশের বিশালতায় ভেসে বেড়ায় অগণিত অপূর্ণ ইচ্ছা। শিশুর হাসি কখনো নদীর ঢেউয়ের মতোই নির্মল, তবুও সেই হাসির পেছনে লুকিয়ে থাকে অনিশ্চয়তার দীর্ঘ ছায়া। যখন নদী ফুলে ফেঁপে ওঠে আর সাথে ভেসে ওঠে শুধু ঘর বাড়ি নয়, ভেসে যায় বছরের পর বছর গড়ে তোলা স্বপ্ন, স্মৃতি আর সব কিছুই। মুছে যায় স্মৃতির দাগ, তবুও এই মানুষগুলো হার মানে না প্রকৃতির কাছে। স্কুলে পড়ো তুমি? কোন ক্লাসে? টু ক্লাস টুতে। তোমার স্কুলের নাম কি? চলে আবার এটা কি হাতে হাতে? এটা কি দেখি, এটা কি হাঁসের ডিম? এটা জি কই পুকুরে পাইছো নাকি? প্রেমচি ওই যে পুকুর পাড়ে এখানে নাকি ঘাটের এনে? কুকুর পুকুরে এনে। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষদের জীবন কতটা সাদামাটা সেটা কেবলমাত্র তাদের কাছে গেলেই বোঝা যায়। সন বা কাঁসাদার নির্মিত ঘর, উপরের চালটা টিনের আর পাশের বেড়াগুলো সন বা কাঁসা দ্বারা। কতটা সাদামাটা জীবন তাদের। কাঠ ভালো থাকে। একা করতে কয়দিন লাগবে? একদিন একদিনেই শেষ হয়ে যাবে? জি, একবার আলকাতা করলে কি কত বছর চালানো যায়? 6 মাস 6 মাস। তার মানে আবার সিজনের আগে আবার করতে হবে। আবার করা লাগবে। এটা আপনার কি মাছ ধরার নৌকা নাকি? আলদার সংসারে কাজ করি, ওজন নাই। যমুনার পার ধরে বসত ভিটার দিকে নিজের সন্তানকে কোলে নিয়ে এগিয়ে চলছে করিম ভাই। নদীর ওপারে গিয়েছিল জ্বালানি তেল নেওয়ার জন্য, কিন্তু জ্বালানি তেলের সংকট থাকায় সে তার চাহিদা মতো জ্বালানি তেল পায়নি। নদী একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। ঠিক তেমনি গত বছর যখন এই দুর্গম চরাঞ্চলে এসেছিলাম, তখন ঠিক সামনে যে দ্বীপটি দেখা যাচ্ছে এটি ছিল না। নতুন করে পলি জমে এক দ্বীপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি এই যে পাশে নদী, এই নদীও ছিল না গত বছর। ভয়ঙ্কর বন্যায় নদী ভাঙতে ভাঙতে একদমই বসত বাড়ির পাশে। আবারও সামনে বর্ষাকাল। জানি না বর্ষাকালে এই ভিটে মাটি টিকবে কিনা। ভাঙনের আতঙ্কে ঘুমহীন রাত্রি পার করছে চরাঞ্চলের মানুষ। ঠিক তেমনি এক ভাঙন কবলিত চরের পাশে দাঁড়িয়ে আমরা দেখছি নদী ভাঙন। চরাঞ্চলের মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংগ্রামের মধ্য দিয়ে তারা দিন পার করে। নিজেদের ক্ষেতের উৎপাদিত ভুট্টা এখন শুকোতে দিয়ে পরিবারের সকলে মিলে একসাথে কাজ করে যাচ্ছে ভুট্টা শুকানোর জন্য। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষদের আয় উপার্জনের অন্যতম এক উৎস হল গবাদি পশুপালন। চরাঞ্চলের প্রায় প্রত্যেকটি বাড়িতে গেলেই দেখা মিলবে গবাদি পশুপালনের দৃশ্য। এখানে বেশি কলস, কড়াই, ঢাকনা, স্টিলের বোল, পাইলে মানে রান্না বান্নার যে জিনিসগুলো সেগুলোই বিক্রি করতেছে। আমরা যখন দুর্গম এই চরে তখন দেখে পেলাম এক চাচার, সে আসলে ফেরি করে বিক্রি করছিল রান্না বান্নার বিভিন্ন জিনিসপত্র। এগুলো তো সিসার জিনিস, স্টিলের জিনিস। কিভাবে বিক্রি করেন? নগদ টাকা? হ্যাঁ, নগদ টাকাও বিক্রি হয়, হয়তো 3 হলে 2-4 টাকা বাকি থাকে। বাকিও থাকে। আবার কি ধান ভুট্টা এগুলা দিয়েও নেন? না ওইলে নিই না। এগুলা না, আমরা খালি শীষের ভাঙ্গারি নিই। শীষের ভাঙ্গারি নেন, নগদ টাকা? নগদ টাকা নিই। হঠাৎ কারোর কাছে টাকা নাই তখন বাকি থেকে যায়।
চাচা যেটি বলছিল, চরের মানুষের সাথে ব্যবসা করতে করতে তাদের সাথে একটি আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়েছে, যার কারণে অনেকের কাছে টাকা না থাকলেও সে ক্ষেত্র বিশেষ বাকিতে মালগুলো দিয়ে যায়, কারণ তাদের সাথে একটা পরিবর্তন দেখা যায়। আর্থিক সম্পর্ক হয়েছে। যখন আবার পরবর্তীতে আসবে তখন আসলে সেই টাকাগুলো সে পেয়ে যাবে। সেই মানিকদার চরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা মিলল ছোট্ট এক দোকানের। কিন্তু দূর থেকে দোকানটি ছোট মনে হলেও ভিতরে দেখে মনে হলো অনেক কিছু রয়েছে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল কিছু রয়েছে এই দোকানে। ন্যূনতম যে ঔষধ থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, তেল সব কিছুই রয়েছে, সেই সাথে শিশুদের জন্য মুখরোচক খাবার। বর্ষা আসার আগে কৃষকরা ব্যস্ত তাদের নিজেদের উৎপাদিত ধান কেটে রোদে শুকিয়ে তা ঘরে তোলার জন্য। আর তার জন্যই বাপ ছেলে একসাথে কাজ করে যাচ্ছে ধান মাড়াই করার জন্য, কারণ আর কয়েকদিন পরেই শুরু হবে টানা বর্ষণ। ইতিমধ্যে নদীতে পানি চলে এসেছে, নতুন বর্ষার পানি। আপনারা এসে দেখেন আগুন লেগে গেছে, আমরা লোকজন দেখো চিকিরা তখন যায় দেখে আগুনটা একবারে ফুটে পারে আর নিবানোর কোনো সুযোগ ছিল না। কি থেকে আগুনের উৎপত্তিটা হয়েছিল? এটা সম্ভবত সঠিক কেউ দেখেনি তো, এটা এখন কোনো গ্যাসের সিলিন্ডার বা চলে এরকম কিছু ছিল না, কি? এরকম কোনো কিছু ছিল না। এখানে এখন ওই যে আরেকটা গোড়াবার দেখলাম না, ওখানে একটা হামজাল দিছিল যে মাছ ধরে, এই জন্য সম্ভবত এখন এখান থেকে হয়তো বাতাসে উড়িয়া যাক কিবা ওনারা আল্লাহ বলতে পারে, কেউ দেখে। কতদিন আগে এটা? আজ 9 দিন হইছে। 9 দিন। 10 দিন 10 দিন। 10 দিন হইছে। আমরা যখন চরাঞ্চলে আসলাম তখন হাঁটতে হাঁটতে আমরা দেখা পেলাম একটি ঘরের, যেটি আসলে 9 দিন আগে এক আকস্মিক অগ্নিকাণ্ডে তাও ক্ষতিগ্রস্ত 3টার হয়েছে। সময়, দিনের বেলা। এখন নতুন করে আবার ঘরটি প্রস্তুত করা হচ্ছে। আসলে এই ধরনের বিপদের সম্মুখীন চরের মানুষেরা মাঝে মধ্যেই হয়, সেটি অগ্নিকাণ্ড হোক বা নদী ভাঙন হোক। এই ধরনের মানুষগুলো আসলে প্রতি বছরই প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হয়, আর সেই দুর্যোগকে মাথায় নিয়েই তারা বছরের পর বছর থেকে এই চরাঞ্চলগুলোতে টিকে আছে। ভাইয়েরা তো 2 ভাই, জি, আমরা 2 ভাই 2 দুইজনে মিলেই তৈরি করতেছেন নাকি লোক নিছেন সাথে? এটা না, কাজ আমি একাই করি। আপনি ঘরের কাজ পারেন? ভাই আচ্ছা আচ্ছা। যমুনার পার ধরে আমরা এগিয়ে চলছি খেয়াঘাটে যাওয়ার জন্য, আর সেখান থেকেই আমরা যাব নদীর ওপারের মানিকদার চরে। যমুনা নদী, যার বুকে প্রতিনিয়ত লেখা হয় জীবনের গল্প, ভাঙন আর গড়ার এক অবিরাম উপাখ্যান। এই নদীর তীর ঘেঁষে সারিয়াকান্দি উপজেলার এক প্রত্যন্ত জনপদ চর মানিকদার, যেখানে প্রতিটি ভোর জেগে ওঠে নতুন আশায়, আর প্রতিটি সন্ধ্যা নেমে আসে শঙ্কা নিয়ে। এখানকার মানুষের জীবন যেন নদীর স্রোতের মতোই, কখনো শান্ত আবার কখনো বা উত্তাল। প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা এই মানুষগুলোই আসল যোদ্ধা। দূরে দেখা যায় সবুজ ঘাসের ফসলের মাঠ, শিশির ভেজা ঘাসে হাঁটে গরুর পাল, আর কাঁচা পথ ধরে হেঁটে চলে স্বপ্নবাজ কিছু মানুষ। নদীর ঢেউ যখন তীরে আছড়ে পড়ে, তখন শুধু মাটি নয়, ভেঙে যায় মানুষের স্বপ্ন, ভেঙে যায় তাদের ঘরবাড়ি, ভেঙে যায় হাজারো স্বপ্ন, স্মৃতি আর সংগ্রামের গল্প। তবুও থেমে থাকে না জীবন, আবারও তারা নতুন করে গড়ে তোলে নতুন ঠিকানা, নতুন স্বপ্ন। এই চর মানিকদার দুঃখ, সংগ্রাম আর সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন, যেখানে প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো না বলা কষ্ট, আর প্রতিটি কষ্টের মাঝে জ্বলে ওঠে বেঁচে থাকার অদম্য ইচ্ছা। খেয়া নৌকা থেকে নামার সাথে সাথেই ছুটে চলছে কেউ বা বসত ভিটার দিকে, আবার কেউ বা তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আবাদি ফসলের মাঠে। কত না সুন্দর গ্রামীণ জনজীবন। নদীর পাড় থেকে উঠে আসা যে মেঠো পথ, সেই মেঠো পথের দুপাশে আবাদ হয়েছে ভুট্টার। ভুট্টাগুলো পরিপক্ক হয়েছে, আর কয়েকদিনের মধ্যে ভুট্টা ঘরে ওঠা শুরু হবে। ইতিমধ্যে আগাম জাতের ভুট্টাগুলো ঘরে উঠেছে।
এই মুহূর্তে চরের দরকার প্রচণ্ড রোদ। চরের মানুষের নানা ধরনের শস্য এখন ঘরে ওঠার সময়। তাই তো চরের মানুষদের সাথে যখন কথা বলছিলাম তারা বলছিল এই মুহূর্তে তাদের দরকার প্রচণ্ড রোদ, কারণ রোদ না থাকলে এই ফসলগুলো তারা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারবে না। ঠিক তেমনি ভুট্টাগুলোও ঘরে উঠবে, এই ভুট্টাগুলো শুকোবে, তারপর বিক্রি হবে দেশের বিভিন্ন জায়গায়। অনেকক্ষণ থেকে হাঁটছি, তপ্ত রোদের নিচে বালুময় এক প্রান্তর। সেই প্রান্তর ধরে হাঁটতে হাঁটতে দেখে পেলাম চরের বসত বাড়ির সামনে যে বসত বাড়িগুলো, এগুলোই হচ্ছে এই চরের মূল বাড়িঘর। এখান থেকেই চরের বসতি শুরু। আমরা প্রবেশ করব চরের বসত বাড়িতে, দেখব এই মানুষগুলো কিভাবে আছে এই দুর্গম চরাঞ্চলে। একই সাথে দেখানোর চেষ্টা করব এই দুর্গম জীবনযাপনের বাইরেও যে এক সুন্দর জীবন রয়েছে এই চরের, তার চিত্র। কাকা, তাহলে এই চরে কত বছর থেকে আছেন? বর্তমান যেখানে আছেন এখানে জি। বছর 3 মানে বসে না, তিন পূর্ব মানে এখানে আচ্ছা, মানে 3-4 বছর। এটাই 3 থাইলাম, ওটাই 2 থাইলাম, এই 5 বছর। আচ্ছা, একবারই করে থাইলাম মনে করো। বর্তমানে তো কাকা দেখলাম যে আসার পথে নদী ভাঙতেছে, ভাঙনটা এখনো চলমান, সামনে বর্ষাকাল। কি মনে হয় আসলে এবার? তবে এখন আলে কোন দিক দিয়ে নদী নিয়ে যাবো বলা যাবে না। হয়তো এই যে নদীর যাই দেখতেছেন হয়তো চাপেরও পারে। কাকা, এ জীবনে কতবার ঘর ভাঙছেন? হিসাব নেই, মানে কতবার ঘর ভাঙছেন এটা বলা না হলো 20-25 জায়গা তুমি ভাঙতে ভাঙতে জীবনের শেষ বয়সে এখানে আছেন। আগে এই পাশে কতগুলো ইউনিয়ন ভেঙে গেছে বললেন, বগুড়ার না কোন জানিয়ের? আর কি মাদারগঞ্জ কন আর কন 13টা ইউনিয়ন নাই উলিয়া থেকে। 13টা ইউনিয়ন এই নদীর মধ্যে? হ্যাঁ, নদীর মধ্যে আছে। রফিক মিয়া তার ঘোড়াকে মাঠ থেকে নিয়ে এসে এখন পানি খেতে দিচ্ছে, কারণ সেদিন ছিল প্রচণ্ড রোদ। নদী তীরবর্তী চরাঞ্চলের বাড়িঘরগুলো সত্যিই ব্যতিক্রমী, এক কথায় সৌন্দর্যে ভরা। উপরে চাল সন বা কাশ্যে, আর বেড়াগুলো সন বা কাশ্যা দ্বারা নির্মিত। এখানে রাখা রয়েছে হাঁসের বাচ্চা। এখানে কতটা সুন্দর গ্রামীণ জনজীবন, একদম কুড়ে ঘরের মতো, ছোট ছোট কুড়ে ঘর। আর এই ছোট ছোট ঘরের মধ্যেই তারা স্বপ্ন দেখে, হাজারো স্বপ্ন। তাদের একটি চাওয়া, নিরাপদ একটি আশ্রয়। কিন্তু রাতে ঘুমাতে হয় তাদের অনিশ্চয়তার এক চাপ নিয়ে। এখন দুপুর টাইম, আর তার জন্যই সকলে বসে গল্প গুজবে ব্যস্ত। নদীর ঢেউ যখন তীরে আসতে পড়ে, তখন শুধু মাটি নয়, ভেঙে যায় মানুষের স্বপ্ন, ভেসে যায় তাদের ঘরবাড়ি, স্মৃতি আর সংগ্রামের গল্প। তবুও থেমে থাকে না জীবন। আবার তারা উঠে দাঁড়ায় নতুন ঠিকানায়, গড়ে তুলে নতুন আবাসন, আবারও বনে নতুন স্বপ্ন। এই চর মানিকদার দুঃখ, সংগ্রাম আর সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন, যেখানে প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো না বলা কষ্ট, আর প্রতিটি কষ্টের মাঝেও জ্বলে ওঠে বেঁচে থাকার অদম্য ইচ্ছা। এসো দেখি এই জনপদের মানুষদের গল্প, তাদের জীবন। আসলেন কোথা থেকে ভাই? এখন কি ট্রিপে যাইতেছেন? কিসের ক্যাব দিবেন? পেঁয়াজ। দেখলাম ভুট্টাও তো উঠতেছে আর কি, তার মানে এখন ভুট্টা, পেঁয়াজ, আবার অনেক জায়গায় বাদাম দেখলাম। বাদাম, মরিচ, এই ক্যাবগুলাই দিতেছেন। কতদিন চলবে এগুলো?
মানে বর্ষার আগে পর্যন্ত? পাখিগুলো তাদের গল্প গুজব নিয়ে একে অপরের সাথে ব্যস্ত। এই ভুট্টাটা কি ভাই মোটামুটি শুকিয়ে গেছে নাকি? আজকে 2-3 ঘন্টা হয়ে দিলি শেষ। মানে আজকে এটা বস্তা করা যাবে? কয়টা রোদ পাইছে এই ভুট্টা? 3 রোদ গেছে, আজ না 4 রোদ যাবে। 4 রোদ। এখন এবছর যে দাম ভুট্টার, তাতে আপনারা কি এই দামে খুশি? এই দামে খুশি এর লাভ লাভ হবে? এবার মন কত করে চলতেছে? এবার মনে করেন যে বর্তমানে কাঁচাটা 800 টাকা, 800 টাকা। শূন্যটা 1100, 10 টাকা 20 টাকা কম। গত বছর কিরকম ছিল? গত বছর 1200 ছিল শূন্য। তার মানে এবার একটু দাম কম গত বছরের থেকে। এবার তো আবার আপনারা একটু ক্ষতিগ্রস্ত হয়েছেন মাঝখানে বাতাসে। ক্ষতি মেলা ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি। ওই তুলনায় এবছর মৌসুম খারাপ, ফলন কম। গত বছর দিয়েতে 10 মণ ফলন কম হয়ে গেছে। 10 মণ ফলন। এবার আবার একটু দামও কম। না না ভাই, বসতে হবে না, আমরাও বেশিক্ষণ থাকবো না। একদম কাঁচা জিনিস না, বৃষ্টি হলে সমস্যা হয়। বিক্রি হয়ে যায়? হয় এন্দুলো বিক্রি করা যায়, নাহলে বালিগুলো নেওয়া লাগে, তা নাহলে গহীন চরের খুব সাজানো গুছানো একটি বাড়ি। এখন আমরা যে বসত ভিটার সামনে, এই বাড়িটি আসলে মূলত গবাদি পশু দিয়ে ভরপুর। এই যে বাড়ির ঠিক উঠোনে গবাদি পশু, গরুর 2টি ছানা বাছুর শুয়ে আছে, আর ঠিক তার সামনে আউরি ঘরের নিচে গবাদি পশু ঘাস খাচ্ছে। ঘাস বলতে আসলে ভুট্টার যে পাতাগুলো, সেগুলোই বর্তমানে ঘাস হিসেবে ব্যবহার করছে চরের মানুষেরা। আমরা যদি একটু পেছনে দেখাই, দেখুন কত সুন্দর একটা সিনারিও, সাজানো গোছানো কৃষাণ বাড়ি। এপাশে যে বাড়ি, সে বাড়িতে বস্তা করে রাখা পেঁয়াজ, ভুট্টা সহ নানা ধরনের ফসল। মাঝখানের খোলামেলা সাজানো গোছানো একটি উঠান বাড়ি। এপাশে রয়েছে খড়ের গাদা, তার পাশে। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো জেলায়। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।